আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমি বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অল্প কিছু কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মন দিয়ে শুনবেন। বাংলাদেশের রাজনীতি 1971 সালে 16 ডিসেম্বর থেকে আজ পর্যন্ত যে রাজনীতি বাংলাদেশে চলছে সেইটা আমরা অনেকেই খুশি না, আমরা স্যাটিসফাই না, কিন্তু আমাদের অনেক অর্জন আছে। এই অর্জন থাকা সত্ত্বেও আমরা এই বাংলাদেশের রাজনীতির ব্যাপারে খুশি না। এক শ্রেণীর বাংলাদেশের লোকজন আছেন যারা এই রাজনীতির ব্যাপারে কোনো আগ্রহই প্রকাশ করেন না। আর এক শ্রেণীর মানুষ আছে, তাদের কোনো খেয়ে দেয়ে কোনো কাজ নেই, তারা এই বাংলাদেশের রাজনীতি তাদের একটা ব্যবসা। আর এক শ্রেণীর লোক আছেন যারা নির্বাচন করতে আগ্রহী, জমি জমা বিক্রি করে, গাছপালা বিক্রি করে, গরু ছাগল বিক্রি করে নির্বাচনের ব্যাপারে আগ্রহী। আর এক শ্রেণীর লোক আছে যারা নির্বাচনের মাধ্যমে নিজেদের ফ্যামিলিকে লুক আফটার করে, মানে ফ্যামিলি, সন্তান সন্ততি, নাতি নাতনি যারা আছে তাদের ভাগ্যকে নির্ধারণ করে থাকেন। তো এই বিভিন্ন শ্রেণীর সমন্বিত যে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এইটা বাংলাদেশের মানুষের জন্য সত্যিকার অর্থে খুব একটা পছন্দনীয় কোনো কিছু না। আর বাংলাদেশের যে মানে স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা বলছিলেন যে মানে এত চোরের চোর, এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম, এই কথাগুলো যদি আপনাদের মনে থাকে তাহলে বুঝতে পারবেন যে মানে আমরা যদি বলি যে আমাদের পূর্বপুরুষ বা আগের যারা ছিলেন, 50 বছর আগে যারা রাজনীতিতে ছিলেন, তার রাজনীতি যদি তারা করে থাকেন, মানে আমাদের সমাজে যারা আছেন, যারা বাপদাদারা ছিলেন, হ্যাঁ, মানে আমার বাবা রাজনীতি তেমন করতেন না, কিন্তু আমাদের এলাকায় যে আমাদের চাচা ছিলেন, তারা চাচার বাপে দাদা বলা যায় আর কি, সেই দৃষ্টিকোণ থেকে বলতেছি। যারা রাজনীতিতে ছিলেন, আপনাদের এলাকায় যেরকম দাদা আছেন, চাচা আছেন বা মামা আছেন, যারা রাজনীতির সাথে জড়িত ছিলেন স্বাধীনতার পরবর্তীতে, এরা ছিলেন সত্যিকার অর্থে চোর। এটার মৌখিক প্রমাণ হচ্ছে বঙ্গবন্ধু। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি দেশ শাসন করতেন, তিনি এটা বলে গেছেন। তো এদের পরবর্তী প্রজন্মে যারা রাজনীতিতে আসছে তারাও বিশেষত চোর। সুতরাং এই বাংলাদেশের রাজনীতিতে যে দেশপ্রেম প্লাস চুরির একটা মানে নিদারুণ একটা সমন্বয় চলতেছে। সেটা কেমন? আই লাভ মাই কান্ট্রি প্লাস আই ওয়ান্ট টু স্টিল সাম মানি ফ্রম দ্য গভর্নমেন্ট ফান্ড। দ্যাট ইজ দ্য মেইন প্রিন্সিপাল। অ্যান্ড ইন ঢাকা সিটিতে যারা এই যে কমিশনার যারা আছেন বা ছিলেন বিগত 40-50 বছর যাবৎ, এরা দুর্নীতিগ্রস্ত এবং উচ্চমানের সন্ত্রাসী হিসেবেই আমি মনে করি। দুই একজন ভালো থাকতে পারেন, কিন্তু তাদেরকে হিসাবে আমরা নিতে পারি না, তাদেরকে হিসাবের মধ্যে আওতায় আনা যাবে না। সুতরাং এই সন্ত্রাসী গ্রুপ আর এই বাজেয়াপ্ত গ্রুপ যেগুলা, এরা দেশটারে একদম শেষ করে ফেলছে। আমাদের দেশে মানে আমরা যদি তুলনা করি, আমাদের দেশে প্রচুর প্রোগ্রেস হয়েছে। এটা কিভাবে হয়েছে? আমাদের দেশের মানুষের শ্রমের মাধ্যমে হয়েছে। আমাদের যে উদ্যোক্তারা আছেন, যাদেরকে আমি স্যালুট জানাই, যেমন তৈরি পোশাক শিল্প, আরও যে আমাদের যে স্থানীয় যে বাজারে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যারা আমাদের দেশীয় পণ্য উৎপাদন করতেছেন, যারা উদ্যোক্তা, এই উদ্যোক্তারাই মূলত বাংলাদেশের উন্নয়নের মূল ভিত্তি। আর দ্বিতীয়ত হচ্ছে যারা বৈদেশিক মুদ্রা আয় করে থাকে না, অর্থাৎ যারা এই দেশের থেকে কোনো কিছু সুযোগ সুবিধা পান নাই, অর্থাৎ বাংলাদেশ তাদের কিছু দেয় নাই সত্যি কথা বলতে, যারা এই দেশ নাগরিক কিন্তু রুটি রুজির জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশ্বের বিভিন্ন মহাদেশে হাত হাত পেতে, অর্থাৎ কর্ম করে খাচ্ছেন, অন্যর উপরে নির্ভর করে, অন্য দেশের মানুষের ব্যবসায় প্রতিষ্ঠান বা শিল্প কলকারখানায়
কাজ করে যে 2টা টাকা উপার্জন করে বাংলাদেশে আনতেছেন, এই রেমিটেন্সের টাকা আর ওই বাংলাদেশের যে উদ্যোক্তা তাদের টাকায় বাংলাদেশটা মোটামুটি একটা খেয়ে পড়ে একটা ভালো একটা অবস্থান করতেছে। আর বাংলাদেশের যে কাঠামোগত উন্নয়ন যেগুলো, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা ব্যবস্থা, তারপরে বাংলাদেশের যে মানুষের পোশাক, বাংলাদেশের মানুষের যে স্বাস্থ্যের যে অবস্থা, এগুলো এখন পর্যন্ত খুব একটা ভালো হয় নাই। লেখাপড়ার কোনো অবস্থা খুব একটা বেশি ভালো না। গ্রাম অঞ্চলে বা থানা লেভেলে যে সমস্ত কলেজ আছে, এইখানে লেখাপড়ার মান খুব একটা ভালো না। এরা যেগুলো বাংলা পড়া এগুলো নিজেরা মুখস্থ করে পড়ে, আর হচ্ছে যেগুলা প্রাইভেট পড়ানোর দরকার হয় সেগুলো তারা বাইরে নিজেরা টাকা পয়সা খরচ করে প্রাইভেট পড়া টইরা পাস করে। আর আর 10-15 বছর আগে বা 20 বছর আগে, আমি জানি না এখন আছে কি না, সবাই নকল টকল করে পাস করতো, অনেকে আবার ফেলও করতো। এই ছিল শিক্ষা পরিস্থিতি কোনো ভালো ছিল না। অর্থাৎ আমাদের যে সংসদ সদস্যরা ছিলেন, যারা দেশকে নিয়ে ভাববেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন, তারা হয়তো ভাবছেন যে আমি যদি সব ছাত্রদেরকে মেডিকেল কলেজের ছাত্র হওয়ার মতো, মেধাবী হওয়ার মতো উপযোগী করে দেই, তাহলে এত মেডিকেল কলেজের স্টুডেন্ট দিয়ে, এত মেধাবী দিয়ে আমরা তো দেশে একটা বিপদে পড়ে যাব। বাংলাদেশে এখন ওই অনেকের টাকা হয়ে গেছে, তারা প্রাইভেট 10টা সাবজেক্ট, 15টা সাবজেক্ট, কোচিং, তারপরে বাসায় হোম টিউটর, তারপরে হচ্ছে আপনার এই ম্যাসাপ দিয়ে আগে পড়াইতো বাসায়, হুজুর যেটারে বলে, এরা পড়াইয়া যাইতো। আগে লজিং মাস্টার টাস্টার ছিল, এইগুলো ছিল আগের সিস্টেম। এখন কোচিং সেন্টার হয়েছে, প্রাইভেট হয়েছে, IELTS, এগুলো কইরা দেশটারে একটা কম্পিটিশনে নিয়ে যাওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রে। অর্থাৎ দেশের মানুষকে শিক্ষার যে সরকারিভাবে যে লেখাপড়ার যে সুযোগ সুবিধা, পাঠ্য পুস্তক এবং সিলেবাস, এই সিলেবাসের মধ্যে যদি আমরা গ্লোবালাইজেশনের দিকে যদি আমরা তুলনা দেই, অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশে যেমন আমেরিকা, যখন কিন্ডারগার্টেনের ছেলেপেলেরা পড়ে, কেজি স্কুলের ছেলেপেলেরা, বা মাধ্যমিক লেভেলে, এ লেভেল, ও লেভেল, এটার সাথে বাংলাদেশের যে শিক্ষার যে পরিস্থিতি, এটা অত্যন্ত, সিলেবাসটা ঠিক আছে কিন্তু পড়ার মানটা খুব একটা বেশি একটা ভালো হয় নাই। আর কর্মমুখী শিক্ষার ব্যাপক প্রসার বাংলাদেশে হয় নাই। তো এটা বাংলাদেশে বেকারত্ব করা, দক্ষ হয়ে বিদেশে যাওয়ার ব্যাপারে এটা কোনো ভূমিকা রাখে নাই। সবাই ওই দেশে গিয়ে ছোট কাজ করার পরে তারপরে আস্তে একটু এক্সপিরিয়েন্স অর্জন করে, 2টা পয়সা উপার্জন করে দেশে পাঠায়। এই হলো শিক্ষার মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করার যে পথ, সেটা। আর বাংলাদেশে যারা সবচেয়ে টপ মেধাবী, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয় অথবা উকিল হয়। উকিলের বেশিরভাগই হলো মিথ্যা মামলা টামলা নিয়ে চলে, জমি জমার মামলা টামলা যেগুলো আছে, ক্যাচাল যেগুলা, সাব রেজিস্ট্রার আর সেটেলমেন্ট অফিসে যেই সমস্ত দুর্নীতি করে, সেই দুর্নীতির ফলস্বরূপ কিছু মামলা টামলা পায়, তারপরে ওগুলো দিয়েই তারা পেটপুট চালায় আর কি। আর হচ্ছে যারা ডাক্তার আছে, এরা উল্টা টেস্ট ফেস্ট দেয়, ঠিকঠাক মতো ওষুধ দেয় না। আর ওই যে ফার্মেসিতে যারা আছে, এরা যাওয়ার সাথে সাথেই ওষুধ, রোগ মোটামুটি ভালোই করতে পারে, কারণ দরিদ্র শ্রেণীর মানুষরা যায়, তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, তাদের ইমিউন সিস্টেম শক্তিশালী থাকে, এর জন্য ফার্মেসির ওষুধ খেয়েই তারা আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ আছে। আর FCBS যারা করছে বা MBBS MD যারা করছে, এরা অনেক বড় শিক্ষিত হওয়ার পরে যেটা সমস্যা হয়ে গেছে যে তারা 10 টাকা 15 টাকা টিকিটে সরকারি হাসপাতালে ভালো সেবা দিতে চায় না। তারা ওই বিকালবেলা প্রাইভেট ক্লিনিকে বসে, ওইখানে বসে তারা একটা রোগীর থেকে যদি 10-20 হাজার, 50 হাজার, 1 লাখ, 2 লাখ যদি নিতে পারে, এমনকি দেখা যায় যে যদি ক্যান্সারের একটা রোগী পায়, যদি পয়সাওয়ালা, তাহলে হয়তো 10-12 লাখ, 15 লাখ টাকা পর্যন্ত তারা আদায় করতে পারে। এটা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের এই চিকিৎসার অবস্থা খুবই খারাপ। আর বাংলাদেশে আপনি যদি কাপড়ের দোকানে যান, আমি কখনো যাই না, কারণ আমি কাপড়ের বার্গেনিং করতে পারি না, কারণ কোন কাপড় ভালো দেখলে, নতুন কাপড় দেখলে তো ভালোই মনে হয়, কিন্তু দেখা যাবে যে কপি মাল বা অবস্থা ভালো না, সেটা আনার পরে দেখা যাবে কাপড়ের মান তো বাংলাদেশে বিশ্ব সেরা। কারণ বাংলাদেশে হইতেছে গিয়ে গার্মেন্টসের যে প্রোডাক্ট যেগুলো আছে, সেগুলো
বিদেশে রপ্তানি করা হয় যেগুলো, সেগুলো বিদেশের কাপড় বাংলাদেশের শ্রমিক এবং চলে যায় বিদেশে। এগুলো বাংলাদেশের মানুষের নাগালের মধ্যে থাকে না। এগুলো এক্সপোর্ট প্রোডাক্ট, এগুলো এক্সপোর্টে মাধ্যমে বিদেশে চলে যায়। কিন্তু বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে ওই দোকানে, সেগুলো আপনাকে যদি বাজারে যান, শাড়ি বা একটা লুঙ্গি বা একটা গামছা বা একটা গেঞ্জি বা একটা আন্ডারওয়্যার যদি আপনি কিনতে চান, তারা এমন একটা দাম বলবে, আপনি চোখে লজ্জায় আর একটা দাম বলতে বাধ্য হবেন। তারপরে দেখা যাবে যে আপনি যদি ঠিকমতো তার মনোপুত না হয়, সে আপনাকে সেখানে হেনস্থা করবে বা সে দুইটা কড়া কথা শুনিয়ে দেবে বা লাঞ্ছিত করবে। এটা দোকানদাররা অনায়াসেই করে থাকে, বা একটা খারাপ কথা বলে দিবে। এর জন্য দোকানে কিনতে যাওয়াও একটা মুশকিল, কারণ নির্ধারিত কোনো মূল্য থাকে না। এটা একটা সমস্যা। আর এই বসবাসের স্থান বা এটা বাংলাদেশের এখন পর্যন্ত খুব একটা ভালো হয় নাই। সেটা হইতেছে গিয়ে কি, কংক্রিটের বাসা হয়েছে, কিন্তু এখানে আলো বাতাসের সুন্দর ব্যবস্থা নেই। অর্থাৎ সার্কুলেশন, এয়ার সার্কুলেশন ইজ ভেরি পুয়ার ইন ক্যাপিটাল লাইক ঢাকা, অ্যান্ড অলসো সুয়েজ সিস্টেম ইজ নট ভেরি গুড। কিন্তু বিগত সময় আমরা দেখেছি যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, তিনি বাংলাদেশে অনেক খাল খনন করেছিলেন। এই খাল খননের মাধ্যমে পানির সার্কুলেশনটা ভালো ছিল, বাংলাদেশ বন্যা মুক্ত ছিল। এটা কৃষির জন্য একটা দারুণ একটা কল্যাণকর কাজ তিনি করেছিলেন। এটা একটা বুদ্ধিমত্তার পরিচয় তিনি দিয়েছিলেন। কিন্তু বর্তমান যুগে এই পলিথিন আসার কারণে বাংলাদেশটা একটা ধ্বংসের মুখে পড়ে গেছে। এই পলিথিন একটা কালপ্রিট, আর এই পলিথিন রাষ্ট্রীয়ভাবে যদি এটাকে বন্ধ না করা হয়, তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। ভবিষ্যতে আমাদের যে মানে আমাদের যে পরিবেশ, এই পরিবেশটাকে এইটা নষ্ট করে ফেলতেছে পলিথিন ব্যাগ, প্লাস্টিকের যে সামগ্রী বলতে আমি যে বোতল যেগুলো আর কি, ড্রিঙ্কিং ওয়াটার, এই বোতলগুলো যেগুলো আছে, এগুলো একদম অবস্থা খুবই খারাপ এগুলো। আর বাংলাদেশের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো ভালো কোনো কিছু বাংলাদেশে আমি দেখি না। এখানে আপনার ডাবের যে ছোকা আছে, ডাব কাইটা সুন্দরভাবে খালের মধ্যে ফেলায়, খাল বন্ধ হয়ে যায়, পানি ঠিকমতো হইতে পারে না, পাস হইতে পারে না। তারপর আরও দেখা যায় যে আমাদের স্ন্যাক্স যেগুলো আছে, এই স্ন্যাক্সগুলো কী করে, এই খাওয়ার পরে আস্তে রাস্তার মধ্যে ফেলায় দেয়। সিগারেটের যে প্যাকেটটা আছে, খাওয়ার পরে আস্তে রাস্তায় ফেলায় দেয়, যেই কারণে এগুলো পরিষ্কার করা হয় না এবং মানে অবস্থা খুবই খারাপ রাস্তাঘাটের এই অবস্থা। তারপরে আরও দেখা যায় যে আমাদের যে মানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে রিক্সাগুলো রাস্তার 16 আনির 12 আনি ধরে রাখে, অর্থাৎ 16 ভাগের 12 ভাগ, অর্থাৎ 75% রিক্সাওয়ালারা দখল করছে। আর এই রিক্সাওয়ালার সাথে আর একটা গ্রুপ আছে, তাদেরকে আমি ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে ফুটপাত দখলকারী যারা, মানে স্থানীয় এই যে কমিশনারের যে আন্ডারে যারা মানে আর কি নেতারা আছেন, যে মানে চামচা যারা এলাকায় চামচামি করে থাকেন যারা, এই গ্রুপ, যেমন মাদক সরবরাহ করে থাকেন যারা, গাঞ্জুটি যেটা আর কি, অথবা ওই কী বলে এটাকে হিরিঞ্চি অ্যান্ড গাঞ্জুটি, এইগুলা রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের ক্রাইম করে থাকে। রাত্রেবেলা বের হওয়া মুশকিল, তারা একটা লাঠি, একটা বাঁশ অথবা একটা ধারালো দাও নিয়ে রেডি হয়ে থাকে, ট্রাকে চাঁদা তুলে। এটা অবশ্য অনেকটা কমছে বর্তমানে। আবার ফুটপাত থেকে চাঁদা উঠায় ফুটপাত দখল করে এখানে ব্যবসাগুলো চালাইতেছে। এটা থেকে প্রচুর টাকা উৎপন্ন হয়, কিন্তু এটা আমাদের জীবনযাত্রাকে আর কি স্লো করে দেয় আর কি, চলাফেরা মুশকিল। রিক্সাওয়ালারা কোনো ডিসিপ্লিন মানে না সড়কে, এইটা একটা বড় ধরনের সমস্যা বাংলাদেশে। আর আরও সমস্যা আছে বাংলাদেশে সেগুলো হচ্ছে, বাংলাদেশে আপনি যদি পাসপোর্ট অফিসে যান, সেখানে ভয়াবহ দুর্নীতি। পাসপোর্ট করতে গেলে আপনার ঘুষের সিন্ডিকেটের আশ্রয় নিতে হবে। তারপরে আপনি যদি সাব রেজিস্ট্রি অফিসে যান, সেটা একটা ঘুষের জায়গা, সেখানে দলিলের কাজ করতে গেলে একটা ঘুষ দিতে হয়, সেটাও একটা দুর্নীতির জায়গা। সেটেলমেন্ট অফিসে আপনি করতে যাবেন, কি বলে এটার, আপনার যদি পেপারসে সমস্যা থাকে বা আরও যদি কোনো কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কি ঘুষের ব্যাপার আছে। তারপরে আপনি যদি এই বোর্ড অফিসে যান, সেখানে একটা ঘুষের ব্যাপার আছে।
অর্থাৎ সার্টিফিকেট হারায় গেলে সনদপত্র উত্তোলন করতে গেলে একটা ঘুষের ব্যাপার আছে। যদিও অনেক সময় লাগে না, কিন্তু অনেক সময় লেগে যায়, যদি আপনার একটু প্রবলেম কারো সাহায্য নিতে হয় সেক্ষেত্রে লেগে যায়। তারপরে আরও আছে যেটা হইতেছে যে বাংলাদেশের যে বিআরটিসি ওই যে অফিস, যেখান থেকে আপনার লাইসেন্স নেওয়া হয়, এটা কোনোভাবেই আপনি লাইসেন্স নিতে পারবেন না, সঠিকভাবে কোনো লাইসেন্স দেওয়া হয় না। আর বাংলাদেশের যে সড়কের যে মানে ডিসিপ্লিন ড্রাইভিং, এইটা কখনোই তারা করে না। টেকনিক্যালি দে আর ভেরি গুড ড্রাইভার, বাট মানে রুলস অ্যান্ড রেগুলেশন মানার ব্যাপারে কোনো কাঠামো বা স্ট্রাকচারকে ভেরি মানে সুন্দরভাবে তারা এটাকে ফলো করে না। এইটা একটা বিশাল সমস্যা। তারপরে আরও যেই সমস্যা দেখি সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে তো আমি বলেছি যে মানে যেটা আননেসেসারি দরকার নাই সেগুলা টেস্ট দিয়ে দেবে। তারপরে আবার আননেসেসারি কতগুলো ওষুধ ধরাই দিবে, যেগুলো আপনার খাওয়া দরকার নেই, একটা আছে 5টা ধরাই দিবে। আপনি সুস্থ হবেন, কিছু অতিরিক্ত ওষুধও খাইলেন আর কি, এটা একটা সমস্যা। আর বাংলাদেশে যে ওষুধ কোম্পানিগুলো আছে, যে এটা মান খারাপ হলেও এটা ঠিক আছে, ভালো, এটা দিয়ে আমরা সুস্থ থাকতে পারি। এটা আরেকটু ভালো করালে আরও ভালো হবে। আর যেটা হয় মানে কোচিং সেন্টারের বাণিজ্য এগুলো চলতেছে আর কি, এটা বাংলাদেশের সরকারিভাবে যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা, এটা আমি বলবো যে এখন পর্যন্ত খুব একটা ভালো না। আর একটা সমস্যা আছে, বাংলাদেশে যে মাস্টার্সে ভরে গেছে আর কি, মানে ঘরে ঘরে মাস্টার্স আর কি। কিছু সাবজেক্ট আছে এগুলো মানে সারা জীবন পড়া সুন্দরভাবে বাংলা ভাষা হয়তো বলতে পারে, কিন্তু খুব একটা বেশি লাভ হয় না আর কি। তো সেই দিক থেকে মাস্টার্স পাস করতে 10 বছর আর 8 বছর, যদি 18 বছর লেখাপড়া কইরা মানে ভাদাইম্য হওয়া ছাড়া তেমন একটা কিছু দেখি না আর কি। আর বাংলাদেশে অপরচুনিটি ক্রিয়েট করা অনেক টাফ। এখানে অপরচুনিটি একবার তৈরি হয়ে গেলে তো সেই অপরচুনিটির উপরে নির্ভর করে বাপদাদা 14 গোষ্ঠী এটা চলতে থাকবে আর কি। এটা হলো বাংলাদেশের সিস্টেম। আর আমরা কোথাও যদি একটা দামি গাড়ি কিনে এখানে আমরা যদি চলতে চাই, তাহলে একটা অপরিচিত জায়গায় গেলে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন একটা সমস্যার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো এখানে আপনি সবচেয়ে বড় খাতটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট এবং জমি জমার যে কাজগুলো আছে, এগুলো অত্যন্ত জটিল, এখানে অনেক সমস্যা আছে। আর রাজনীতিবিদ যারা আছেন তারা ওই যে আগে যেটা হয়তো টেন্ডারবাজি হইতো, কিন্তু আমরা দেখছি যে টেন্ডারবাজির পরবর্তীতে যে কাজগুলো হয় এটা সেনাবাহিনীর মাধ্যমে করা হইতো, এটা ঠিক ছিল। এটার মানের দিক থেকে মানে সেনাবাহিনী মানে কোনো কিছু হইলেই, সমস্যা হইলে এটা সেনাবাহিনীর কাছে চলে যায়, সেনাবাহিনী এটারে ঠিক রাখে। কিন্তু সব কিছু সেনাবাহিনীর উপরে নির্ভর করাটা ঠিক না। রাস্তাঘাট যা হয় এখন বর্তমানে হচ্ছে, যা আর ভবিষ্যতে যা আরও আগে আমরা দেখেছি, যেগুলো একদম নিম্নমানের কাজ করে টাকাটা আর কি তারা নিয়ে নেয়। আর টেন্ডারবাজি হইতো আগে, টেন্ডারবাজি ছিল, মানে সরকারের যে কাজগুলো করা হয় এখানে সরকার দলীয় নেতা বা যারা চামচা আছে এরা ভাগ বাটোয়ারা করে নিতেন এবং এটার থেকে ভালো একটা অ্যামাউন্ট তারা চুরি করে খেয়ে ফেলতেন। তো সত্যি কথা বলতে এখন এই যে বর্তমানে যে বাংলাদেশ যে চলছে আর কি, এখন মোটামুটি ভালোই চলতেছে। ডক্টর ইউনূস সাহেব তিনি চমৎকার কিছু কাজ করছেন। এই যে বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টরটা ছিল, এটা একদম অবস্থা খুব খারাপ ছিল, অর্থনৈতিক অবস্থাটা খুব খারাপ ছিল, এটা রিকভার করতেছে। আর আমাদের যে মানে বহির্বিশ্বের কাছে আমাদের যে মানে দেনা পাওনা যেগুলো ছিল, অর্থাৎ ঋণ ছিল, এই ঋণগুলো অনেকটা কমে আসতেছে এবং ইকোনমিক স্ট্যাবিলিটিতে আসতেছে। পলিটিক্যাল যে সংসদীয় গণতন্ত্র যেটা আছে, এটা এখন বর্তমানে নাই, কিন্তু সংসদীয় গণতন্ত্র সুফল বাংলাদেশ কখনোই পায় নাই। যেমন শেখ মুজিবুর রহমানের সময় সংসদীয় গণতন্ত্র ছিল, সেখানে দুর্নীতি ছিল। জিয়াউর রহমানের সময় তিনি বেশি দিন সময় পান নাই, অল্প কিছুদিন শাসন করার পরে তিনি তো অ্যাসাসিনেটেড হয়ে যান এবং তার পরবর্তীতে এরশাদ সাহেব আসেন। আমি শুনছি তিনি অনেক উন্নতি করেছিলেন। তারপরে বেগম জিয়া, তারপরে শেখ হাসিনা, এইভাবে একটা হয় মানে। কিন্তু একটা পর্যায়ে হাসিনার আমলে, যে শেখ হাসিনার আমলে
গণতন্ত্র একটু প্রবলেম হয়ে যায়, যে মানে সঠিকভাবে মানুষ ভোট দিতে পারতো না এবং ভোট হইতো না। ভোটবিহীন গণতন্ত্র ছিল এটা, মানে আর কি এটা ভোটবিহীন গণতন্ত্র মানে আপনার ভোট দিতে হবে না, ভোট হয়ে গেছে আর কি। তো এরকম অবস্থা ছিল, মানে সরকার দলীয় তারা ক্ষমতা ছাড়তে চায়। পরে যে ব্যাপারটা হলো, জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হাসিনা রেজিমের পতন হলো। পতন হওয়ার পরে এখন যেটা হইতেছে যে আওয়ামী লীগের যে উন্নয়ন হয়েছে, ঠিক আছে, উন্নয়ন অনেক হয়েছিল, কিন্তু আসলে উন্নয়ন গণতন্ত্রের জন্য কোনো ফ্যাক্ট না, কারণ উন্নয়ন হয় জনগণের টাকায়। আর যারা বলে যে আমরা উন্নয়ন করি, এটা একটা মুখে একটা টাইম পাস আর কি, কথা বলে আর কি পার পেয়ে গেল। কিন্তু উন্নয়ন তো হয় জনগণের টাকা। উন্নয়ন ডক্টর ইউনূস সাহেবের টাকাও হয় না, উন্নয়ন হাসিনার টাকাও হয় না, এরশাদ সাহেবের টাকাও হয় না, উন্নয়ন মেজর জিয়ার টাকাও হয় না, আবার উন্নয়ন শেখ মুজিবুর রহমানের টাকা দিয়েও হয় না। এখানে যদি আমি দেখি, আমি শুনছি শেখ মুজিবুর রহমান সাহেবের তার পিতার 80 বিঘা জমি ছিল, আর তারেক রহমান বলছে তার খুব কম সম্পত্তি আছে, তার নাকি 6 বিঘার মতো জমি আছে বগুড়ার অনেক দূরে। আর খালেদা জিয়া তো উনি তো আরেকজনের স্ত্রী ছিলেন। আর আমাদের দেশে তো যারা স্ত্রী মানুষ তারা বাপের থেকে কিছু পায় না, সব হলো মামারা খায় ফেলায়। এটা হলো আমাদের দেশের সংস্কৃতি। আর শেখ হাসিনা উনি তো, ওনার বাপের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, উনি ওই দাপুটে উনি রাজনীতি করতেন, কিন্তু ওনার তো বিবাহ হয়েছে রংপুর সম্ভবত, রংপুরে ওনার কিছু আছে নাকি আমি জানি না। আর স্বামীর বাড়ি আছে, কিন্তু কয় বিঘা জমি টমি আছে, কি পাইছে না পাইছে আমি এটা জানি না। আর সজীব ওয়াজেদ জয়, যা পরিস্থিতি দেখলাম তার অবস্থা খুবই ভয়াবহ। সে ওইখানে আমেরিকাতে বিবাহ শাদী করে একদম আগুয়ে ফেলছে একদম। তার পলিটিক্যাল ফিউচার আমার কাছে মনে হয় খুব একটা ব্রাইট না, বিকজ হি লিভ ওভার দেয়ার। অ্যান্ড আমাদের দেশে একটা হইতেছে গিয়া বাকবিতঙ্গ কইরা, রাস্তাঘাট দখল করে, আন্দোলন কইরা, মানুষের মন টন জয় কইরা, বিরিয়ানির প্যাকেট দিয়া, কিছু টাকা পয়সা ঘুষ দিয়া, নিজের নেতা টেতা হইয়া এইগুলো কইরা বাংলাদেশের রাজনীতি হয়। যেমন আমি যদি এখন বাংলাদেশের সংসদ সদস্য হইতে চাই, বা মন্ত্রী হইতে চাই, বা বড় একটা পজিশন আমি যদি নিতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এলাকা যায় বিরিয়ানির প্যাকেট দিতে হইব, শীতে কম্বল বিতরণ করতে হইব, মসজিদে ফ্যান দিতে হইব, অমুক ওই বাড়িতে এয়ার কন্ডিশন লাগাই দিতে হইব। আবার যারা স্থানীয় যারা নেতা আছে এগো সন্তুষ্ট করার জন্য পাঞ্জাবি কিনা দিতে হইব, লুঙ্গি কিনা দিতে হইব, গিফট টিপ দিয়া আর কি তাদেরকে হাতে রাইখা, মানুষের কাছে যখন ভোট চাইতে যাব, স্থানীয় লোকেরা ভাই এটা আমার ক্যান্ডিডেট, এইভাবে একটা ব্যাপার স্যাপার আছে। আবার একটা গাড়ির ব্যাপার আছে, রেঞ্জ রোভারের মানে গাড়ি নিয়ে একটা রাউন্ড দিলে একটা এলাকার মধ্যে নাম হয়ে গেল, এরকম একটা ভাব। আর যদি 10-15টা চামচা যেগুলো হুন্ডা লয়ে ঘোরে আর কি, অর্থাৎ আমার সাথে যদি 10-15 জন হুন্ডাওয়ালা যদি থাকে, আমার যদি একটা গাড়ি থাকে, এটা নিয়ে একটা রাউন্ড দিলে একটা বড় নেতা আইছে এর লাগে কেউ পারবো না। সবার মনের মধ্যে একটা এরকম একটা থিঙ্কিং চলে আসবে। এটা হলো বাংলাদেশে এমপি হওয়ার জন্য আর এই যে মানে বুদ্ধি বাংলাদেশের মানুষের কোনো অভাব নাই। মানে কথা কম বলে, কিন্তু দুর্নীতির ব্যাপারে সে মানে চ্যাম্পিয়ন। আর এই আপনারা জানেন, আমি 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 যখন ইংল্যান্ডে ছিলাম, তখন আমার একটা লোকের সাথে ঝগড়া লেগে গেছিলো। সে হচ্ছে, তার বাড়ি হচ্ছে নাইজেরিয়া, এবং সে আমার সাথে ঝগড়া বাঁচে পরে সে আমাকে ভয় দেখাইতেছিল। তা আমি বললাম কী হলো? সে বলতেছে, শোনো দেখো, আমি হলাম নাইজেরিয়ান, আমরা হলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। আর আমি বললাম যে আমরাও কম না, আমরা হলাম দ্বিতীয়। কিন্তু তারপরে তার সাথে দেখি বাকবিতঙ্গে পারলাম না। তারপরে বললাম তাহলে তো আমাদের ফার্স্ট হওয়াই উচিত ছিল আর কি। এটা নিয়ে পরবর্তীতে আমি তার কাছে হাইরা গেছি, অর্থাৎ সে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আমরা সেকেন্ড হয়েছি। এখন এই হলো আমাদের অবস্থা আর কি। মানে দুর্নীতিতে আমরা বিশ্বের যে একটা রিপোর্ট আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, সেটার মাধ্যমে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি, সেকেন্ড মানে রানার্স আপ আর কি, যেটা এটা বিএনপির আমলে হয়েছে। আর আওয়ামী লীগের আমলে হয়তো বা এরকমই কাছাকাছি হবে, আমি ঠিক জানি না, ফার্স্টও হইতে পারে আমি জানি না, সেকেন্ড, থার্ড, ফোর্থ এইগুলোর মধ্যেই থাকে আর কি।
দুর্নীতি। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হইতেছে গিয়ে যে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে, এখন রাস্তাঘাট পাকা হয়ে গেছে অনেকাংশে, অটো ভেহিক্যাল চলে আসছে, ইলেকট্রিক ভেহিক্যাল, ওটা চলতেছে খুব সুন্দর, এটা আরামদায়ক একটা ভেহিক্যাল। আর আর বাংলাদেশে টাকা থাকলে তো রাজা, টাকা থাকলে বাসায় সার্ভেন্ট থাকে, টাকা থাকলে প্রাইভেট ক্লিনিকে গিয়ে ভালো চিকিৎসা সেবা নেওয়া যায়, টাকা থাকলে বুয়েটের স্টুডেন্ট দিয়ে প্রাইভেট পড়ায় ছেলেপেলেদেরকে ভালো রেজাল্ট করানো সম্ভব হয়, টাকা থাকলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ভালো রেজাল্ট কইরা একদম ইস্ট ওয়েস্টে ভর্তি হইয়া পুরো একদম লন্ডনে গিয়ে পড়ালেখা কইরা আসা যায়। ওই যে অনেকে লট অফ বই আসছে, ব্যারিস্টার হয়েছে, কোনো কেস টেস পায় না, এরকম অনেক কেসই আছে আর কি। ব্যারিস্টার হওয়ার পরে বাংলাদেশের দুর্নীতির যে রাজনীতি আছে সেটাকে তারা প্রিফার করে। যেমন বাংলাদেশের যে সেকেন্ড হয়েছে, এগুলোর মধ্যে অনেক ব্যারিস্টাররা রাজনীতি করে। এখন বুঝেন ইংল্যান্ডের সেই সুবাসিত স্বচ্ছ ক্লিন ডেমোক্রেসির থেকে এই দেশে থাইকা লেখাপড়া কইরা এই দেশে আইসা ব্যারিস্টার হইয়া এই থার্ড ক্লাস রাজনীতি করে, তার মানে সেও নিজেকে করাপশনের সাথে জড়িত হওয়ার জন্য একটা পলিসি খুঁজতেছে আর কি, এরকমই আর কি। আর তারপরে দেশকে চালাইতে হলে তো একটা সরকার দল দরকার আছে, একটা বিরোধী দল দরকার আছে, এরকম একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে যেটা হইতেছে যে একটা সিন্ডিকেট হয়ে গেছে আর কি। এইখানে এলাকায় একটা জমি জমার দরকার আছে, রাজনীতির নেতার সাথে হাত রাখার দরকার আছে। ওইখানে আপনার একটা সালিশ হয়েছে, মারামারি হয়েছে, এই সালিশিতে জিততে গেলে বা নিজের অবস্থানকে শক্তিশালী করার জন্য চামচামি করতে হয়, অর্থাৎ স্থানীয় যে পাতি নেতা যে আছে তার সাথে হাত রেখা চলতে হয়। এইটা হলো বাংলাদেশের মানে পলিটিক্যাল সিচুয়েশন রাইট নাও। গাছ কাইটটা লয়ে গেছে, এটা লয়ে দরবার লাগছে, স্থানীয় নেতার একটা ভূমিকা আছে, এটা হলো। আর গ্রামগঞ্জে যেটা ভিলেজ পলিটিক্স, যেটা এটার মধ্যে হলো গিয়া টাকা পয়সা খাওয়ার একটা ভালো একটা ব্যবসা আর কি। বড় মাতবর হইতে পারলে এলাকায় মাতবরিও করলো, কিছু টাকা পয়সা পাইলো, টুক পাইস, এই আর কি। আর পরের বাড়ি দাওয়াত খাইলো আর কি, এই আর কি। আর বিগত সময় আমরা দেখেছি যে যারা সংসদ সদস্য হয়েছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে, এদের মধ্যে অনেক ইনকম্পিটেন্ট লোক ছিল। যেমন ডক্টর মুরাদ, হি ওয়াজ এ এডুকেটেড ম্যান, বাট দ্য ওয়ে হি হ্যান্ডেলড অ্যান্ড দ্য ওয়ে হি হ্যান্ডেল পলিটিক্স, এটা পলিটিক্স কীভাবে করলো সেটা আমার কাছে আদৌ বোধগম্য না। আর এই কীভাবে এটারে নিল। আর মমতাজ বেগম, যে মানিকগঞ্জের, সে এমপি হয়েছে, কি অবস্থা তার, এরা রাজনীতিতে স্থান কিভাবে পায়। তারপরে বাংলাদেশের রাজনীতিতে যেহেতু করাপশন আছে, সবাই যখন করাপশন করে, মমতাজ বেগম কী করলো, সাকিব আল হাসানার কী করলো, মাশরাফি মুর্তজা কী করলো, এগুলো কোনো ফ্যাক্ট না। দেশ চলতেছে এরকম আর কি। রেলগাড়ি চলছে, সময় মতো থামবে, আবার লোক নিবে, আবার থামবে, আবার চলবে, এভাবেই হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। আর যেটা দেখা যায় যে আমরা বিগত সময়ে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে চাকরিতে অনেকটা দুর্নীতি হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, চাকরিতে মেধাদেরকে সুযোগ দেওয়া হয় নাই। আর একটা আছে যে মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধা অর্ধেকে যেগুলো ভুয়া মুক্তিযোদ্ধা আছে বর্তমানে বাংলাদেশে, এখন আমাদের মধ্যেই দেখা গেছে যে মুক্তিযোদ্ধা ঠিকঠাক মতো নাই, সার্টিফিকেট নাই, এরা ওই মুক্তিযোদ্ধা হয়ে গেছে, ভাতা খাচ্ছে বসে বসে, মানে ইলিগ্যাল ওয়ে বসে বসে ভাতা হইতেছে। অনেক মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযুদ্ধ করছে আর কি, ভাতা টাতা খাইতেছে এইভাবে আর কি। আবার অনেক মুক্তিযুদ্ধ করে নাই, তার ছেলেপেলেরা মুক্তিযুদ্ধ কোটায় চাকরি পায়, বেশ ভালোই আরামসে খাচ্ছে বসে বসে। সো এই হচ্ছে বাংলাদেশের দুর্নীতির পরিস্থিতি। ব্যাংকিং ক্ষেত্রটাকে ধ্বংস করা হলো। কিভাবে ধ্বংস করা হলো? ব্যাংকের থেকে লোন নেওয়ার পরে কেউ আর ফেরত দিতে চায়। এটা হইলে যেটা হয়, যেমন আমরা দেখি ডলারের যে আমেরিকান ডলার একটা সুনির্দিষ্ট ভ্যালু আছে, এই ভ্যালুটা কখনো কমে নাই। কিন্তু আমাদের দেশের যে টাকা, এইটার মান অনেকটা কমে গেছে। এই টাকার মানের কম হওয়ার কারণ হচ্ছে মানুষের যে জিডিপি যে বাড়ে, এক্সপোর্ট যে বাড়ে, রিজার্ভ যে বাড়ে, সেটার সাথে সামঞ্জস্য করে তারা টাকা ছাপায় না।
এটা হলো এক কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে তারা অর্থনৈতিক প্রোগ্রেসের সাথে সামঞ্জস্য রেখে তারা টাকা ছাপায় না। এটা হলো আরেকটা কারণ। আর আরেকটা কারণ আর তৃতীয় যেই কারণটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশে যে আমাদের যে খেলাপি ঋণগুলো আছে সেটা সঠিকভাবে আদায় করা হয় না। মানে রাজনৈতিকভাবে কিছু লোন নেওয়া হয় রাজনীতির ক্ষমতার বলে, এই ক্ষমতার বলে এই লোনগুলো নিয়ে তারা হয়তো ফ্যাক্টরিতে নেয়। যেমন ধরেন ইসলামী ব্যাংকের যে টাকাগুলো ছিল এই টাকাগুলো রাজনৈতিকভাবে অস্ত্র ধইরা ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ে ইসলামী ব্যাংকের সব টাকা নিয়ে এই এস আলম নাকি চিটাগাংয়ের বাড়ি, উনি এটা দখল কইরা একদম সব টাকা পয়সা নিয়ে বিশাল ফ্যাক্টরি বানাইয়া এখন অবস্থা হয়েছে এরকম। কিন্তু একই দিকে আমি দেখলাম যে কাশপুর আছে আমাদের এখান থেকে কাছেই, কাশপুরে একটা ফ্যাক্টরি আছে ওপেক্স নামে একটা গার্মেন্টস ফ্যাক্টরি। এখানে প্রায় 50,000 লোক কাজ করতো। এই 50,000 লোক কাজ করতে পারে না ফিন্যান্সের অভাবের কারণে অবশ্যই। আর ওইখানে সে একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে রয়েছে, সেটা চালু করতে না পাইরা আবার আরেকটা ফ্যাক্টরি চালু করতে গেছে লোন দিয়ে। তাহলে এখন আমি একজনকে খাবার না দিয়ে আর একজনকে লোন করে খাবার খাওয়াইতেছি, আর একজনকে দাওয়াত দিয়ে আনতেছি। এটা কি ঠিক হলো? যে না খেয়ে আছে তাকে কিছু খাবার দেওয়া, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট? এখন আমাদের যেই ফ্যাক্টরিগুলো চলছে না সেই ফ্যাক্টরিগুলোকে যদি আমরা চালাইতে পারি তাহলে তো কর্মসংস্থান হয়। কর্মসংস্থান হইলে তো আবার সেই লোনটাকে মানে দেওয়া সম্ভব। কিন্তু এটা বিগত সময় দেখা যাচ্ছে কোনো সরকারই খেলাপি ঋণটাকে সঠিকভাবে আদায় করতে পারেনি, যার ফলে ব্যাংকিং সেক্টরটা অত শক্তিশালী হয় নাই এবং মূল্যস্ফীতি দেখা গেছে এবং যে মুদ্রার যে মান সেটা তারা ধরে রাখতে পারে না। কিন্তু চায়নাতে এটা হয় না। চায়না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যেই পড়ে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে পড়ে না। যদিও তাদের নাগরিক সুবিধা অনেকটা ভালো হয়েছে, কিন্তু ভালো হওয়ার পরবর্তীতে যেটা দেখা গেছে যে খেলাপি ঋণ টিন এইগুলো যে সমস্যা আছে এই সমস্যাগুলোতে আমাদের দেশে থাকার কারণে দেখা গেছে যে আমাদের মুদ্রাস্ফীতি হয়ে যায় আর কি। তো এটা ঠিক না। তো এই হলো অর্থনৈতিক জিনিসগুলো। কতগুলো জিনিস এই দেশে ভালো হয়েছে বিগত সরকারের সময়, যেমন ইন্টারনেটের সেবাটা ভালো হয়েছে, ইন্টারনেটের দামও কমানো হয়েছিল, এইটা দিক থেকে বাংলাদেশ অনেক ভালো হয়েছে। ইন টার্মস অফ যে আমাদের দেশে যে যুব সমাজে যে ক্রীড়াঙ্গন যেগুলো বলা যায়, খেলাধুলা, এন্টারটেইনমেন্ট, এগুলো কোনো সুব্যবস্থা করা হয়নি। যেমন বাচ্চাদের খেলার জন্য কোনো পার্ক নাই, বাচ্চাদের খেলার জন্য কোনো মাঠ নাই, সরকারিভাবে কোনো কিছু তৈরি করা হয়নি। কিন্তু প্রত্যেকটা শিশুদের লেখাপড়ার জন্য যেমন স্কুলের দরকার আছে, একটা মাঠের খুবই দরকার আছে, কারণ তাদের খেলাধুলা না করতে পারলে তাদের মানসিক বিকাশ হয় না। আর এটার থেকে তারা যেটা হয় যে মাদকাসক্ত হয়ে যায় আর কি। আমার কাছে যেটা মনে হয় যে মাদকাসক্ত প্রত্যেকটা এলাকায় গ্রামে গ্রামে এখন মাদকাসক্ত ছেলেপেলেরা আছে। এটার মূল কারণটা হচ্ছে গিয়ে এই খেলাধুলা বা বিনোদনের অভাব আছে। এটা এটা এটাকে এটাকে রিপেয়ার করা, এই পরিস্থিতিটাকে ঠিক করা উচিত। গভর্নমেন্টের এই ব্যাপারে মানে যথাযথ দৃষ্টি নেওয়া উচিত। তারপরে যে পুলিশ বাহিনীর মধ্যে অনেক মানে অত্যাধিক পরিমাণে দুর্নীতি হচ্ছে। যে সমস্ত কেস মামলা যে কোর্টে নিষ্পত্তি হওয়ার কথা, যেখানে আইনজীবীরা দুর্নীতিগ্রস্ত, সেখানে আবার দেখা যায় যে ওই যে সাংবাদিকরাও দুর্নীতিগ্রস্ত, তারা ভুল রিপোর্ট দিয়ে দেয়। এখন তো আবার সবাই সাংবাদিক, কারণ ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া আছে, সেখানে উল্টাপাল্টা সংবাদ পরিবেশন করে একজনের নামে এমনভাবে দেয় মিডিয়াতে, মনে হয় যে এটা সত্যি। এর জন্য মিডিয়াতে অনেকটা ভুল রিপোর্ট চলে আসে, এটা ঠিক না। আর এই পুলিশ যারা আছেন তারা বিগত 50 বছর যাবতীয় তারা মানে এই দেশে দুর্নীতিগ্রস্ত। এটা এই দেশের কথা বললেও মানে ঠিক হবে, অন্যান্য দেশেও ইউরোপের অনেক কান্ট্রিতে পুলিশরা দুর্নীতি করে এবং অত্যন্ত ফেরোসাস। যেমন ইটালিয়ান পুলিশ একদম পুরা দাঙ্গা স্টাইলে মারামারি করে জনতাদের সাথে, এটা দেখা গেছে। রাশিয়ান পুলিশ তো অনেক মানে বাংলাদেশের পুলিশের মতোই দুর্নীতিগ্রস্ত।
ইন্ডিয়ান পুলিশ, শ্রীলঙ্কান পুলিশ, এগুলো এরা সবই বাঙালিদের মতোই দুর্নীতিগ্রস্ত, মানে করাপশনে মানে চ্যাম্পিয়ন। সবাই না, কিন্তু অনেকটা ক্ষেত্রে এদেরকে দুর্নীতিগ্রস্তের মধ্যে বলা যায় আর কি। এই হইতেছে। আর প্রাথমিক শিক্ষার যে অনেক মন্ত্রণালয় আছে, এরা অনেক স্কুল আছে কোনো স্টুডেন্ট নেয়, অথচ ঠিকই মাসের পর মাস বেতন খায়। এটা বাংলাদেশে রীতিমতো সবসময় হইতেছে। এটা কোনো নতুন কোনো নিয়ম মানে ওটা নেই। আর বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ, এটা যথাযথ ব্যবহার ঠিকমতো হচ্ছে না। যেমন যে গ্যাসের সংযোগ, যে আমাদের দেশে প্রতিনিয়ত গ্যাসের সংযোগ অবৈধভাবে আছে, অবৈধ সংযোগ কাটা হচ্ছে, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর গ্যাস মানে সংযোগ ঠিক না থাকার কারণে যে গ্যাসের অপচয় হচ্ছে। যেমন গ্যাস লাইন নেওয়া হইতেছে ঠিকমতো, লাইন ছিদ্র আছে বা কোনো ট্যাপ ঠিক মতো দেওয়া হয়নি, এর জন্য গ্যাসের প্রচুর অপচয় হচ্ছে। কিন্তু অনেক বাড়িতে আছে, যেমন আমাদের বাড়িতে কোনো গ্যাস নাই, এরকম অনেক হাজার হাজার বাড়ি আছে যাদের প্রপারলি তারা গ্যাস পাচ্ছে না। এর জন্য এটা হাউজিং সেক্টরের জন্য একটা বড় ধরনের হুমকি। যেমন যদি গ্যাস না থাকে, ওই বাড়িতে উপার্জন মানে ভাড়া টাড়া হওয়া একটা সমস্যা। অর্থনীতির জন্য ব্যাংকিং সেক্টরটা যেমন একটা গুরুত্বপূর্ণ, তেমনি আবাস, যেটা বাসা বাড়ি, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা গ্রোথের জন্য দরকার আছে। যেমন আমাদের দেশে যদি ভালো বাড়ি হয়, লিভিং স্ট্যান্ডার্ড যদি উন্নত হয়, এটা আমাদের জন্য একটা গ্রোথের দিক থেকে আমাদের জন্য একটা ভালো দিক আমি মনে করি। আর এই হলো বাংলাদেশের টোটাল এই আর্থসামাজিক অবস্থার একটা মানে পরিস্থিতি এখন বর্তমানে। জীবনযাত্রার মান যদি আমরা এটার সাথে করি, খাদ্যের যে মান, খাদ্য একটা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে দরিদ্রদের জন্য আমি দেখি পাঙ্গাস মাছ আর ব্রয়লার মুরগি, এটা কতটুকু স্বাস্থ্যসম্মত আমি জানি না। মাছটা হয়তো বা ঠিক আছে, কিন্তু ব্রয়লার মুরগি অনেক সময় দেখা যায় যে ক্ষতিকর কিছু কেমিক্যাল পাওয়া যায়, যেটা শরীরের জন্য ভালো না, এটা ক্যান্সারের কারণ হতে পারে। এর জন্য ব্রয়লার মুরগি এটা সবসময় খাওয়াটা ঠিক না, এবং কৃত্রিম খাওয়ানো হচ্ছে এটা। আর মাছ, যেটা চাষের মাছ, এগুলোতে রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হতেছে। গরুর যে ফার্ম, এখানে মাল্টিভিটামিন ঔষধ জাতীয় কিছু খাবার খাওয়ায় গরু মোটা তাজা করানো হইতেছে। এগুলো খাবারের মানটাকে নিম্নমুখী করে দিচ্ছে। সেদিক থেকে চিন্তা করলে খাদ্যের মানটা কিন্তু আসলে, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা হয়েছে, কিন্তু খাদ্যের মান সেটা ভালো হয় নাই। আর মানুষ কিছু ঢাকা শহর, এটা তো লন্ডন বা ইউরোপে যে হাই রাইজ বিল্ডিংগুলো কম, এখানে কেউ 7তলা 10তলা উঠলে আর নামতে চায় না। এর জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হওয়ার কারণে বাংলাদেশের মানুষের মানে অনেক রোগ হয়ে যাচ্ছে। মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম, সাধারণত 40-এর পরের থেকে বিভিন্ন ধরনের রোগে ধরে মানুষকে। এর আগে তেমন একটা চিকিৎসার দরকার হয় না। 40-এর পরে মানুষের ডায়াবেটিস হইতে পারে, উচ্চ রক্তচাপ হইতে পারে, থাইরয়েড হইতে পারে, অ্যাজমার প্রবলেমটা বেশি আকারে ধারণ করে। আর যেহেতু বাংলাদেশে অত্যন্ত মানে ডাস্ট, রাস্তায় ধুলোর পরিমাণ বেশি, এটা অ্যালার্জি বাড়ায় দেয়। কিন্তু একটা জিনিস বাংলাদেশে ভালো হয়েছে, যেটা হলো কার্বন মনোঅক্সাইডের পরিমাণ, কার্বন ইমিশনটা একেবারে বলতে গেলে ইউরোপের মতোই হয়ে গেছে। যেমন মানে আমাদের দেশে আমরা সিএনজিকে ব্যবহার করি, compressed natural gas for car, which is very good, which reduces the carbon emission, lower the carbon emission. And also we have metro rail, it doesn't really use any petrol, so there is zero pollution. And also rickshaw, which is of course good, although they don't মানে তারা যদিও কোনো শৃঙ্খলা মানে না, কিন্তু শৃঙ্খলা না মানলেও এটা কার্বন ইমিশন করে না, এটা স্বাস্থ্যসম্মত, এটা খুব ভালো। আর হচ্ছে যেটা হচ্ছে অটো ভেহিক্যাল, আর যে কারগুলো আছে, এই কারগুলো হচ্ছে অনেকটা ইলেকট্রিক কার আছে, আবার অনেক গ্যাসের মাধ্যমে চলে। এর জন্য এটা পরিবেশের জন্য কোনো ক্ষতি কোনো কিছু হয় না। অর্থাৎ বাংলাদেশের যে
কার্বন ইমিশনের জন্য বাংলাদেশকে মানে প্রাইজ দেওয়া যায় আর কি, স্যালুট দেওয়া যায় বাংলাদেশের গভর্নমেন্টকে বা সরকারকে যারা এটার সাথে জড়িত আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে মানে পলিউশন এটা খুবই কম। আর বাংলাদেশের যে রপ্তানি শিল্পের মধ্যে যে তৈরি পোশাক শিল্প, এগুলো মেশিন হচ্ছে গিয়ে গার্মেন্টসের মেশিন, এগুলো তেমন একটা পেট্রোলের দরকার হয় না, এগুলো কারেন্টে মানে ইলেকট্রিসিটির মাধ্যমে চলে, পাওয়ার মেশিন, এগুলো বিদ্যুতের মাধ্যমে চলে, সুতরাং এটা কোনো তেমন পলিউশন করে না। সেই দিক থেকে বলা যায় যে বাংলাদেশের পলিউশনের দিক থেকে ভালো। আর যেটা হয় যে যেহেতু বাংলাদেশে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে ইচ্ছে থাকা সত্ত্বেও মানুষ ওইভাবে সুয়েজকে ঠিকভাবে মাটির সাথে মিশা ফেলতে পারে না। ইট গোজ টু দ্য মানে এটা বুড়িগঙ্গা নদীতে চলে যায় বা শীতলক্ষা নদীতে চলে যায়, এটা পানিটাকে পলিউট করে ফেলে। কিন্তু যখন এটা স্যান্ডের সাথে মিক্স হয়, এটা পদ্মা নদীতে যাওয়ার আগেই এটা মানে পিউরিফাই হয়ে যায়। আই মিন যখন ময়লাযুক্ত পানি স্যান্ডের সাথে হয়, তার বিক্রিয়া মিক্স হয়, তখন ওই স্যান্ড বালুটা ওই পানিটাকে ক্লিয়ার করে ফেলে। আর মানে রেশিও অফ পলিউটেড ওয়াটার অ্যান্ড ক্লিন ওয়াটার রিডিউসেস, মানে যত দূরে যাবে পলিউটেড ওয়াটার তত কম হয়ে যাবে, অর্থাৎ ভালো পানি মিক্সচার হয়ে যাবে ময়লাযুক্ত পানি সুইচের পানির সাথে, এবং এই পানির কোয়ালিটিটা ভালো হবে। তো এই হইতেছে বাংলাদেশের মোটামুটি অবস্থা, আর্থসামাজিক অবস্থা বা শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, সব কিছুর যে একটা অবস্থা সেটা। আর খাদ্যের যে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, অনেক ফ্রুটস বিদেশ থেকে আসে, আবার অনেক ফ্রুটস আমাদের দেশে তৈরি হয়। এই এই ফলের দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং এটা গুড। ভেজিটেবলস যেটা, এটা যথাযথ পরিমাণে আছে এবং নতুন নতুন ভেজিটেবল আমার কাছে মনে হয় যে হতে যাচ্ছে। কিন্তু কিছু কিছু জিনিসের দাম খুব বেশি থাকে, যেমন মাঝে মাঝে তরমুজের দাম খুব বেশি হয়ে যায়, ডাবের দাম অত্যাধিক পরিমাণে হাই থাকে, এটা অনেকের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না। মানুষের যেহেতু যারা লো ওয়েজ ইনকাম, তাদের সীমিত ইনকাম থাকে, তারা রোগাক্রান্ত হলে তাদের সেক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত ইনকাম না থাকার ফলে তারা এটা মানে হিমশিম খায় এগুলো কেনার জন্য। ফুড প্রাইস ঠিক আছে, এটা ইউক্রেন ওয়ারের কারণে হয়তো বা এটা আটার দাম বেড়ে গেছে, কিন্তু সয়াবিনের অয়েল এগুলো নিয়ন্ত্রণে চলে আসছে, বাজার এখন মোটামুটি কন্ট্রোল। বাট যেহেতু খাবার মানে মাছ বাংলাদেশের অন্যতম একটা খাবার, এই ক্ষেত্রে সিন্ডিকেটেরও ব্যাপার আছে আর কি। সিন্ডিকেট থাকার কারণে দেখা যায় যে ইলিশ মাছ যেটা আছে এটার দাম কমছে না। ইলিশ একটা মানে আমাদের ফেমাস মোস্ট রিচফুল ফিশ, এটা বাংলাদেশে আছে, মানে এটার দাম কমে না। তারপর হইতেছে গিয়ে বাংলাদেশের যে পাঠ্যপুস্তক এবং কলেজ ইউনিভার্সিটির যে অবস্থা, এখন কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া পড়িয়া এখন চাকরি সীমিত আর কি। এই চাকরি সীমিত হওয়ার কারণে দেখা যায় যে এক ধরনের ছেলেপেলেরা আছে, এরা অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড এই সমস্ত কান্ট্রিতে চলে যায় অনেক টাকা খরচ করা হবে, তারপরে তারা সেখানে চেষ্টা করে সেটেল হওয়ার জন্য। এটা একটা ট্রেন্ড চলছে এখন বর্তমানে। আর অদূর ভবিষ্যতে কী হবে বোঝা যাচ্ছে না। আর এই যে বৃক্ষরোপণ যেটা আছে এখন, এটা কম পরিলক্ষিত। ব্যাপারটা হচ্ছে যে কৃষি জমি যেটা আছে, এই কৃষি জমি এখন মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কৃষি জমিতে বাড়িঘর হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। কৃষি জমি কমে যাচ্ছে। আর সেই দিক থেকে আমাদের যে রপ্তানি যোগ্য খাদ্য যেগুলো আসতেছে বাইরের থেকে, বাংলাদেশের জনসংখ্যা তো ক্রমবর্ধমান বাড়তেছে, কৃষিজাত পণ্যর দরকার হচ্ছে, কিন্তু আসলে ফসলি জমি ওরকমভাবে বাড়তেছে। এটা বাংলাদেশের একটা সমস্যা।
আর বাংলাদেশের মানুষের একটা সমস্যা, বাংলাদেশের মানুষ হাঁটতে চায় না। এখান থেকে এখানে গেলে রিক্সা বা এখন পরিবহন ব্যবস্থা উন্নয়নের ফলে যেখানে যায় সেখানেই ইলেকট্রিক ভেহিক্যাল আছে, এটা চলাফেরার জন্য মানুষ হয়ে গেছে, এটা মানুষের হেলথের জন্য ভালো না। আর দ্বিতীয়ত আর একটা জিনিস আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্ট কম হচ্ছে, কারণ তারা টেলিভিশন চ্যানেল দেখে, ভারতীয় টিভি প্রোগ্রামগুলো দেখতেছে। এটা সবসময় ঘরে থাকার জন্য প্রবৃত্তি, এটা সবসময় ঠিক না। আর কিছু চ্যানেল আছে এটা ঝগড়াঝাটি দেখায়, এগুলা দেখতে দেখতে মানুষের সাইকোলজি ওরকম তৈরি হয়ে যায়, এটাও ঠিক না। আমাদের যে হেলথ অ্যান্ড ফিটনেস ক্লাব যেগুলো আছে এগুলো আমাদের এখানে খুব কম, সীমিত আকারে, এগুলোকে সরকারের বাড়ানো উচিত। হেলথ অ্যান্ড ফিটনেস যেগুলো এক্সারসাইজ করার জন্য সুনির্দিষ্ট কিছু জায়গা এলাকা ভিত্তিক তৈরি করা উচিত। আর একটা যেটা তৈরি করা উচিত, লাইব্রেরি, যেখানে মানুষ করতে পারবে, যে এটাকে কী বলে, এই বই টই পড়তে পারবে, লেখাপড়া করতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। সেটার দিক থেকে দৃষ্টিকোণ নিলে বাংলাদেশে প্রচুর লাইব্রেরি প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো এটা হলে মানুষের মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্ট হবে, সাইকোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হবে। প্রতিটা মানুষ একটা সমস্যার মধ্যে আছে, এই সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে না। আর আমাদের যে ট্যুরিস্ট এরিয়া আছে এগুলো এখন এখানে অনেক দুর্নীতি চলছে। হোটেলে বসবাস করার মতো পরিস্থিতি নাই, এখানে সিকিউরিটি খুব কম, হোটেলগুলোতে অনেক সময় অনেক অবৈধ কাজ টাজ হয়, এগুলো এখানে যাওয়াটা রিস্ক আছে। আর দ্বিতীয়ত উল্টাপাল্টা দাম চায়, যেখানে খাবারের দাম 100 টাকা সেখানে খাবারের দাম নিয়ে নিচ্ছে 500 টাকা। এটা কক্সবাজারে হচ্ছে, টুরিস্ট স্পটে এগুলো হচ্ছে। এগুলো দূর দূরান্ত থেকে লোক যাওয়ার ফলে তারা স্থানীয় না হওয়ার কারণে তাদের সাথে এই উল্টাপাল্টা আচরণ বা উল্টাপাল্টা ব্যবহার করা হতেছে, এটা ঠিক না। এটা থেকে আমরা মুক্তি চাই। তাই এই সকল এইগুলো সরকারের দৃষ্টি নেওয়া উচিত। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আরও লোকের সাথে শেয়ার করবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।